বন্ধুরা, জাপানে আমি প্রথম যখন আসার পর প্রথম মাসে আমার যে স্যালারি ছিল সেটা নিয়ে কথা বলবো। এবং শুধু স্যালারি দেখলেই তো হবে না। স্যালারি যত থাকে তার থেকে আপনার দেখা যাচ্ছে অন্যান্য বিষয় থাকে, যেমন ট্যাক্স থাকে, তারপর হেলথ ইন্সুরেন্স এর ব্যাপার থাকে, তারপর অন্যান্য অনেক কিছু বিষয় থাকে। সবকিছু বাদ দিয়ে স্যালারি কত থাকে সেটা নিয়েও কথা বলবো। নতুন যারা আসবেন কিংবা অলরেডি এসেছেন, ১-১.৫-২ বছর হয়ে গেছে, তাদের উদ্দেশ্যেও কিছু বলবো। কারণ এটা আমি আমার লাস্ট ৪ বছরের এক্সপেরিয়েন্স থেকে জাস্ট আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনি মানলে মানতেও পারেন, নয়তো স্কিপ করতে পারেন। বাট আপনাদের প্রতি এটা আমার সাজেশন থাকবে বলে আমি মনে করি, সেজন্য। তো বন্ধুরা, আসলে বিষয়টা কি, আমরা যখন জাপানের ভিসাটা পাই হাতে, তখন এমন খুশিতে আত্মহারা হয়ে যায়, মনে হয় যে আমি সব কিছু পেয়ে গেছি, এভরিথিং। কিন্তু রিয়ালিটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। কারণ জাপানে আপনি যদি ভিসা পান, আপনি ভিসা পাওয়ার পর থেকে আপনার এটা যুদ্ধ শুরু। আপনি জাস্ট যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, কতটুকু হতে পেরেছেন সেটা জানি না। কারণ আপনার ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে পড়েছেন না পড়েছেন সেটা আল্লাহই ভালো জানে। কারণ বাংলাদেশে সবাই জানে যে জাপানে প্রায় ১৪-১৫ লাখ ইয়েন দিয়ে আপনার ২ বছরের ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে। বাংলাদেশে ৩০-৪০ হাজার টাকা দিয়ে যদি আপনি শেষ করেন, জাপানে আপনি মানে কতটা যে এগিয়ে থাকবেন অন্যদের থেকে, সেটা মানে এখানে না আসলে আপনি বুঝবেন না। জাপানে বর্তমানে এত পরিমাণ স্টুডেন্ট আসতেছে বিভিন্ন দেশ থেকে। তো আমাদের দেশ থেকে তো তুলনামূলকভাবে কম, কিন্তু অন্যান্য দেশ থেকে অনেক বেশি। এই স্টুডেন্টগুলা তারপর আপনি যে জব সেক্টরে যখন যাবেন, তখন আপনার কিন্তু জাপানিজদের সাথে কম্পিটিশন করেই কিন্তু আপনাকে জব নিতে হবে। একই পোস্টের জন্য তারাও ইন্টারভিউ দেয়, আপনাকেও দিতে হবে। যাই হোক, এসব কথা পরে বলতেছি। আগে বলি, জাপানে আসার পর না, প্রথমত তো আমি জব পেয়ে গিয়েছিলাম 7-Eleven-এ। এটা আমার ৭ দিনের মতো লাগেনি, মানে মনে হয় ৫ থেকে ৬ দিনেই আমি নিজেই একটার পর একটা 7-Eleven-এ গিয়েছিলাম। কিন্তু যেটাতে আমার জব হয়েছিল সেটাতে আমি ফোন দিয়েছিলাম, দেওয়ার পর বলল যে সমস্যা নেই, ইন্টারভিউ দিতে আসো। তারপর গিয়েছিলাম, জব হয়ে গিয়েছিল। জব পরে স্যালারি ছিল একটু কম, ঘন্টা ছিল ৯৩০ ইয়েন। তো আমি যে সময় বাংলাদেশ থেকে আসছি, আমাদের তো যখন আমরা জাপানে আসি তখন এজেন্সিগুলা কিভাবে উপস্থাপন করে যে জাপানে গেলেই তুমি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবা, ফ্যামিলিকে দিতে পারবা। রিয়ালিটি যে এখানে সম্পূর্ণ ভিন্ন। সেটা আপনি যদি বাংলাদেশ থেকে ধার করে আসেন, তারপর অনেক টাকা ঋণ করে আসেন, তখন বুঝবেন। মানে জাপানে আসার পর যদি আপনি একটা মাসও বসে থাকেন, তখন আপনার উপর দিয়ে কি যাবে সেটা জাস্ট আপনি যখন আসবেন তখন বুঝবেন। আপনি এক কথায় ডিপ্রেশনে চলে যাবেন টোটালি। এই জন্য জাপানে আসার আগে আমি আপনাদেরকে বলবো, জাপান সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসবেন। তো যে জবটা আমার হয়ে গিয়েছিল 7-Eleven-এ, সেখানে আমি জবটা করলাম না। তো আমার রুমমেট একটা ফ্যাক্টরিতে কাজ করতো, সেখানে আমাকে জবের ব্যবস্থা করে দেয়। কাজ ছিল অনেক কষ্টের কাজ, আর বেতনও ছিল কম। যে কাজ ছিল সেই কাজ অনুযায়ী ঘন্টা হওয়া উচিত ছিল মিনিমাম, ধরেন যে ১৮০০ থেকে ২০০০ ইয়েন। তো ১১০০ ইয়েন ছিল দিনের বেলা। স্কুল ছুটি হয়ে যেত, স্কুল ছুটির পর যেতাম, 12:30টায় ক্লাস শেষ, ১টা থেকে ঢুকতাম, ৬টা পর্যন্ত করতাম, ৫ ঘন্টা ৫ দিন। তো অনেক সময় ৪ দিনও করতাম। তো এইভাবেই আসলে ফ্যাক্টরিতে ঢুকে যাই জবে। মাসে সেখান থেকে আমার প্রায় ১১ মান ১২ মান এরকম আসতো আর কি। সে সময় কিন্তু আমাদের, এখন থেকে ৪ বছর আগের কথা, তো তখন আমাদের কাছে মানে সেই সময় ১১০০ ইয়েনটাই ছিল। আমি তো কোভিড সিটিতে ছিলাম, তখন যেটা ছিল সেটা মানে সবথেকে হাই। কারণ অন্যান্য যেখানে হোক না কেন ১০৫০ এরকম দিনের বেলা ঘন্টা। তো সেখানে করি আরকি। সেখানে ১১-১২ মান আসতো। তত বেশি ঋণ করে আসিনি, বাট ধার করেছিলাম যেটা, সেই টাকাটা দেওয়ার লাগছে। খুবই অল্প। তো তারপর সেই টাকাটা দেওয়ার লাগছে। আবার এখানে আসার পর প্রতি মাসে হেলথ ইন্সুরেন্সের টাকা দেওয়ার লাগে। প্রায় শুরুর দিকে আপনার তো ইনকাম থাকবে না, তখন ২০০০ ইয়েন করে দেওয়ার লাগে। প্রতি বছর একটা, যে এরিয়াতে থাকবেন সেই এরিয়ার একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা হলো ৬০ থেকে ৬৫,০০০ ইয়েন। লিভিং কস্ট যেখানে ছিলাম সেখানে ৬০,০০০ থেকে ৬৫,০০০ ইয়েন এরকম লাগতো। এতেই হয়ে যেত। কারণ আমরা একটা বাসা, সেখানে আমরা প্রায় ৪ জন থাকতাম। ৬৫,০০০ ইয়েন ছিল ভাড়া। ভাগে যাই আসতো তাই, আর অন্যান্য গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল এগুলো মিলে আর কি দিতাম। সাপোজ ২৫,০০০ ইয়েন বাসা ভাড়া যদি যেত, এখানে ইনক্লুডেড গ্যাস, পানি, হ্যাঁ, সবকিছু মিলেই। আর বাকি আপনি যেরকম খরচ করবেন সেই রকম। তারপর আপনার দেখা গেল যে প্রতি মাসে আপনার টিউশন ফি এর জন্য টাকা জোগাড় করা লাগবে। আসলে যাদের ফ্যামিলি থেকে একটু সাপোর্ট দেওয়ার মতো ব্যবস্থা আছে, তাদের জন্য আসলে জাপানটা অনেক বেস্ট। কারণ এখানে আসার পর
প্রতি মাসে আপনার নিজের টিউশন ফি ম্যানেজ করতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, যে জাপানে যাওয়ার পর প্রতি মাসে টাকা দিবে ফ্যামিলিতে, আমি মনে করি যে এরকম হলে আসলে যদি পড়াশোনা করানোর মতো ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে আপনার কাজের বিষয়গুলোতে, যেগুলো লেবার পোস্টের কাজ আছে, সেই বিষয়গুলোতে আপনারা আসতে পারেন। কিন্তু মানে ওই যে স্টুডেন্ট ভিসাতে এসে দিনরাত কাজ করে ফ্যামিলিতে টাকা দেবেন, পড়াশোনা হবে না, কেরিয়ার তৈরি করতে পারবে না, সেটা না করাই সব থেকে ভালো আমি মনে করি। তো এই জিনিসগুলা আসলে আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখা যেত কি যে আমি যে জবটা করতাম 11-12 মান করে আসতো, 4-5 মাসের মতো করছি, 4 মাস মেবি, পরে ওটা ছেড়ে দিছি। তারপর আরেকটা জবে ঢুকছি, সেখানে আমার মোটামুটি যাই হোক ভালোই আসতো। বিকেল 3টা থেকে রাতের 10টা পর্যন্ত করতাম, সারাদিন 28 ঘন্টা ফুল, 14 মান, তারপর 1,45,000 ইয়েন করে দিনের বেলা আসতো। মূলত ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করলাম, সেরেমনি ভর্তি হলাম। সেরেমনি ভর্তি হওয়ার সময় টাকা এগুলো আগে থেকেই জোগাড় করে রাখার লাগে, কারণ সেরেমনির খরচটা একবারে দেওয়ার লাগে। অনেক সেরেমনি আছে যেখানে আপনার খরচ দেখা গেল যে যদি 9 লাখ টিউশন ফি হয়ে থাকে, সেখানে আপনার 2 কিস্তি 3 কিস্তিতে দেওয়া যায়। আপনি ভর্তি হওয়ার আগে দিলেন অর্ধেক 50%, বাকিগুলো দিলেন পরে, এটাও করা যায়। তো আমারটা ছিল এই সিস্টেম, 3 বারে দেওয়া যায়। তো এই জন্য একটু বেঁচে গিয়েছিলাম। তা না হলে আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবেন, আসার পর সেকেন্ড ইয়ারে আপনার প্রচুর প্রেশার যায়। ল্যাঙ্গুয়েজ স্কুলের টিউশন ফি দেওয়ার লাগে, তারপর পরের যে সেরেমনি ভর্তি হবেন সেটা টিউশন ফি দেওয়ার লাগে। যাদের ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা নেই, তাদের কথা বলতেছি আর কি। তো একটা বিষয় হলো কি, আপনার তারপর ব্যাংকে যত বেশি টাকা আপনার আসবে স্যালারি থেকে, সে পরিমাণ কিন্তু পরের বছর থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স বাড়বে। আমার সেকেন্ড ইয়ারে আমি কাজ করছিলাম, বেশি ব্যাংকে টাকা আসছিল। পরের বছর থেকে আমার প্রায় 16,000 করে 17,000 ইয়েন করে আমি প্রতি মাসে হেলথ ইন্স্যুরেন্স দিতাম। এটা মাস্ট বি পে করারই লাগে। মানে জাপানে আপনি থাকবেন, দেখবেন যে এটা আপনি সিটি যদি চেঞ্জ করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যান, তারপরেও এটা আপনাকে মাস্ট বি আপনাকে দিতেই হবে। তা না হলে দেখবেন যে আপনার ব্যাংকরাপ্ট করবে, করার পর সেখান থেকে টাকা কেটে নিবে। আমার একবার ব্যাংক বাজেয়াপ্ত করে তারা সেখান থেকে 65,000 ইয়েন কেটে নিয়েছে। এটা সেই প্রথম যে সিটিটাতে আসছিলাম, সেখান থেকে কেটে নিয়েছে। ওখান থেকে যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়লাম, ওখানে তো 14 মান করে ইনকাম করলাম, মানে 1,40,000 ইয়েন। 1,40,000 থেকে আপনার লিভিং কস্ট 7 মান, মানে 70,000 ইয়েন বাদ দেন হিসাবে, বাদ দিয়ে যত থাকে এইখান থেকে আপনার আবার টিউশন ফির জন্য জোগাড় করতে হবে। হ্যাঁ, পরের বছর যেহেতু টিউশন ফি আছে, সেগুলো ম্যানেজ করার লাগে। সেখান থেকে আমি যখন টোকিওতে আসলাম, টোকিওতে এসে এখানে একটা ভালো জবে ঢুকি, মাশাআল্লাহ। প্রায় 18 মান করে স্যালারি আসতো। একদিন মিড নাইট পর্যন্ত করতাম, আর একদিন ফুল নাইট করতাম, আর বাকি দিন বিকেল টাইমে করতাম। তো 18 মান 20 মান এরকম করে আসতো। তো সেখানে আবার যখন আমার বন্ধের সময়, তখন প্রায় 25 মান 26 মান এরকম আসতো। তো একটা জব করে আমার সুন্দর চলতো। তো পরবর্তীতে আবার যখন টোকিওতে আসছি, টোকিওতে তো এরকম ইনকাম হলো, বাট টোকিওতে খরচও ছিল অনেক বেশি। রুম ভাড়া, তারপর গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলো মিলেই প্রায় 35,000 ইয়েনের মতো করে যেত। তারপর খাওয়া দাওয়া সব কিছু, লিভিং কস্ট প্রায় 75 থেকে 80,000 ইয়েন করে যেত। আর বাকিটা থেকে টিউশন ফি ম্যানেজ করা লাগতো। আপনার প্রতি মাসে হেলথ ইন্স্যুরেন্স দিতাম 16,000 করে। তারপর রেসিডেন্ট ট্যাক্স দেওয়ার লাগতো এক বছরে 65,000 কিংবা 70,000। বিশেষ করে পেনশন সার্ভিস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার বাসায় যে চিঠি এসে থাকে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেটা অফ করে দিবেন গিয়ে, তা না হলে মোটা অঙ্কের অ্যামাউন্ট যখন ইস্যু হয়ে যাবে, তখন সেটা আপনি আর ক্যান্সেল করতে পারবেন না। আমার একটা বন্ধু, মানে সে ক্যান্সেল করতে পারেনি, মানে অনেক লেট করে ফেলছে। 5 লাখ ইয়েন একবারে তাকে ওই নেনকিনের টাকাটা, পেনশনের টাকাটা দেওয়া লাগছে। স্টুডেন্ট অবস্থায় এটা না দিলেও হয়, সেজন্য আসলে আপনি এটা আগেই ক্যান্সেল করে নেবেন, খুব বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আসলে বিষয় হলো এই, আসলে জাপানে না প্রথম যে আসছি না, আসার পর দিন নাই রাত নাই কাজ করতে হয়েছে। প্রথমে সেট হতে অনেক বেশি সময় লাগছে। আর বিষয়টা হলো কি, এখন যেমন অনলাইনে অনেক কিছু রিসোর্স আপনারা পাইতেছেন, 4 বছর আগে আমরা যখন আসছি, তখন জাপান সম্পর্কে এত কিছু তথ্যগুলো আমরা পাই নাই। দেখা গেল কি যে অনেকের কাছে জানতেছিও বলেনি যখন বাংলাদেশে ছিলাম। তো এই জাপানে আসার পর ধীরে ধীরে নিজে খুঁজে খুঁজে এই পর্যন্তই। আর একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট হলো কি, আপনি, আমার যেটা সাজেশন থাকবে, যেহেতু আমি জাপানের কম বেশি সব সেক্টরে কাজ করছি, এই ফ্যাক্টরি, তারপর যেসব জায়গায় কনভারসেশন হয় না, সেসব জায়গায় জব করবেন না। মাইক্রোফোনটা একবারে মুখের কাছে নিয়ে কথা বলতেছি, কারণ এই যে এখানে প্রচুর সাউন্ড আসতেছে পানির, সেজন্য কখনো এই কাজটা করবেন না। ফ্যাক্টরিতে আপনি কাজ করবেন না। ফ্যাক্টরিতে কাজ করলে যতটুকু এখন জাপানিজ ভাষা মাশাআল্লাহ পারি, সেটা হলো যে আমার 4 বছরের ভিতর 2 বছর আমি
ওইসব সেক্টরে কাজ করাতে ল্যাঙ্গুয়েজ সেরকমভাবে আমি এক্সপার্ট হতে পারিনি। কিন্তু পরের 2 বছর তখন আমি রেস্টুরেন্ট, কনভেনিয়েন্স স্টোর এগুলোতে কাজ করার পর এখন এতটুকু পরিমাণ ল্যাঙ্গুয়েজ হয়েছে মাশাআল্লাহ। নিজে জাপানে জব ম্যানেজ করছি। ফুল টাইম জব জাপানে চলার জন্যে একবারে এনাফ। তো এটা আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে। আরেকটা বিষয় হলো কি, যারা জাপানে আসছেন কিংবা অলরেডি আসার চিন্তাভাবনা করতেছেন, সিইউই পেয়েছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা জাপানে আসলে প্রতি মাসে আপনার যেমন আপনি জাপানের যে খরচগুলো রয়েছে সেগুলো যেমন না দিলেই নয়, আপনি একটা আপনার আলাদা অ্যামাউন্ট করবেন যেটা প্রতি মাসে ৫,০০০ সর্বনিম্ন ৫,০০০ কিংবা ১০,০০০ ইয়েন আপনি সেভ করেন। হ্যাঁ, দেখবেন যে এটা আপনার ৪ বছর পরে যখন আপনার স্টুডেন্ট লাইফ শেষ, বিশাল একটা অ্যামাউন্টে পরিণত হয়ে গেছে। কিন্তু মানে এই যে সমস্যা সবসময়ই থাকবে। সমস্যার মাঝখান দিয়ে যদি আপনি কোনো সেভিং করতে না পারেন, এই আমার মতো ৪ বছর পরও আপনাকে জিরো থাকতে হবে। মানে কোনো সেভিংস নাই। তো আসলে অনেকে আসলে বলে যে বিদেশ থাইকা কোনো লাভ নাই। তো বর্তমানেও তো জাপানে তাই, যেহেতু এখানে লিভিং কস্ট বেশি। এখানে যে দৈনন্দিন জিনিসপত্রের দাম সেগুলো প্রতি বছর বেড়ে যাইতেছে। সে পরিমাণ আসলে ইনকামটা ইনক্রিজ হচ্ছে না। তো এই আরকি সবকিছু মিলিয়ে আসলে জাপানটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। আপনি আসেন, আপনাদের প্রতি দোয়া রইলো। অনেক ভালোবাসা রইলো মন থেকে। আপনাদের সকলের ভিসা হোক, সকলে আসেন জাপানে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই নিজেদের প্রস্তুতি চালিয়ে যান। আজকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।